পুলিশের কাছে হঠাৎই এক ছেলে ফোন করে জানায় যে তার বউ নাকি রক্তক্ষেকো হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই নাকি সে তার রক্ত খেয়ে নিচ্ছে। ঠিক একই সময়ে আরো কিছু অদ্ভুত কেস আসে তাদের কাছে। যেমন কারো বউ তাকে ইঁদুর মারার বিষ দিয়ে মারতে চাইছে, তো কেউ তার বরকে জাদু দিয়ে মোমবাতি বানাতে চাইছে। আবার কেউ তো নিজের স্বামীকে খাঁচায় বন্দি করে রেখেছে তোতা পাখি বানানোর জন্য। কিন্তু হঠাৎই শহরের সব বউরা এমন সাইকোর মতো আচরণ কেন করছে? তারা কি সত্যি সত্যিই সাইকো হয়ে গেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেটাই দেখব আজকের গল্প বউ কেন সাইকোতে। শুরুতেই আমরা ইন্সপেক্টর দামিনীকে দেখি, যে কাকলি নামের একটা মেয়েকে তাদের থানায় বন্দি করে রেখেছিল। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা কাকলিকে দেখতে পাই। কাকলি ঘুমিয়েছিল। সে স্বপ্নে দেখে কিছু পুলিশ একটা কঙ্কাল পেয়েছে তাদের বাসার ট্যাঙ্কি থেকে। কঙ্কালটার পরনে একটা আন্ডারওয়্যার, হাতে একটা ঘড়ি আর চোখে চশমা ছিল, যেখানে লেখা ছিল গ্রুম। আর কঙ্কালটা খুব অস্বাভাবিকভাবে হাসছিল, যেটা দেখে কাকলির ঘুম ভেঙে যায়। তখনই কাকলির বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই দরজার সামনে পুলিশ দেখে কাকলি কিছুটা অবাক হয়ে যায়। তো পুলিশ ঘরে ঢোকার সাথে সাথেই কাকলিকে জিজ্ঞেস করে, বিজু কি তার হাজবেন্ড? কাকলি বলে, হ্যাঁ, বিজু তার হাজবেন্ড। পুলিশ তখন তাকে বলে, তার জন্য একটা খারাপ সংবাদ আছে। তারা পানির ট্যাঙ্কি থেকে একটা কঙ্কাল পেয়েছে, আর তার পরনে একটা আন্ডারওয়্যার, ঘড়ি আর একটা চশমা ছিল। তখন কাকলি বলে, হ্যাঁ, সে হাসছিল। অর্থাৎ কাকলি যেই স্বপ্নটা দেখেছিল সেটা আসলে স্বপ্ন ছিল না, সেটা বাস্তবেও ঘটেছিল। যাই হোক, এরপর পুলিশ কাকলিকে আন্ডারওয়্যারটা দেখায় আর জিজ্ঞেস করে, এটা কি তার হাজবেন্ডের আন্ডারওয়্যার? আন্ডারওয়্যারটা নাকি আসলে বিজ্জুরই ছিল। কাকলি সেটা দেখে অনেক কান্না করতে থাকে আর বলে, বিজু তো অনেক ভালো মানুষ ছিল, কিছুদিন আগেও তো ট্যুরে গিয়েছিল, আজকে ওর এই অবস্থা কিভাবে হলো? যে ওকে মেরেছে সে ওর ছাল চামড়াটুকুও রাখলো না। পুলিশের লোকটা তখন কাকলিকে কান্না করতে মানা করে আর সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাওয়ার সময় বলতে থাকে যে এই কচি বিধবাগুলোকে নিয়ে যে কই যাব। তো পুলিশ যাওয়ার পর কাকলির চোখের পানি যেন এক নিমিষেই হাওয়া হয়ে যায়। সে খুব রহস্যময়ভাবে হাসতে থাকে। তার হাজবেন্ডের শোক এক নিমিষে কিভাবে হাওয়া হয়ে গেল, এর পেছনে কি রহস্য আছে সেটা তো আমরা কিছুক্ষণ পরই বুঝতে পারবো। তো পুলিশ যাওয়ার পর আমরা কাকলিকে একটা রুমের দিকে যেতে দেখি, যেখানে সে তার হাজবেন্ডকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। কাকলি আসলে একটা সাইকো ছিল, যে চায় তার হাজবেন্ডকে টিয়া পাখিতে পরিণত করতে। কাকলির আসলে ছোটবেলা থেকে টিয়া পাখির শখ। সত্যি বলতে টিয়া পাখির না, তার শখ পাখিদের গান গাওয়াবে, গল্প শোনাবে, পাখিরা তার সাথে কথা বলবে। আর এজন্য সে খুব ছোটবেলা থেকেই তার পাখিদের মেরে ফেলতো যখন তারা কথা বলতে পারতো না, গান গাইতে পারতো না। বিয়ের পরও তার একটা টিয়া পাখি ছিল, কিন্তু পাখিটা গান গাইতে পারতো না বলে সে বাকি পাখিদের মতো এই টিয়া পাখিকেও মেরে ফেলে। কাকলি চায় তার হাজবেন্ড টিয়া পাখি হবে আর তার মনের মতো করে গান গাইবে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তো এ কারণেই সে তার হাজবেন্ডকে বেশ কিছুদিন ধরে খাঁচায় বন্দি করে রেখেছে আর তার উপর টর্চার করছে। তাকে সে খেতে দিত না, সে ছেলেটাকে ঝাল এনে দিত শুধু। কাকলির হাজবেন্ড বারবার তাকে তাদের সুন্দর সময়গুলোর কথা মনে করাতে থাকে, কিন্তু কাকলি তো কিছুতেই কিছু বুঝতে চাইছিল না। সে একটা সাইকোর মতো আচরণ করে যাচ্ছিল। এদিকে পুলিশ স্টেশনে ওই কঙ্কালটাকে নিয়ে অনেক রিসার্চ শুরু হয়। তারা অনেক ধরনের ইনভেস্টিগেশন করতে থাকে যে কঙ্কালটার থেকে তারা কোনো এভিডেন্স পায় কিনা। তো তখন একজন এটা বলে ওঠে যে আগে আমাদের কঙ্কালের হাসির রহস্যটা জানা উচিত। কঙ্কালটা কিছুক্ষণ পর পরই হাসছিল, যেটা কিছুটা অস্বাভাবিক ছিল। আর পুলিশ স্টেশনে সবাই এটা দেখে ভয় পাচ্ছিল। তারা ইন্সপেক্টর দামিনীকে ডাকার সিদ্ধান্ত নেয় এখন, কিন্তু তার আগে তারা কাকলির ঘরটা আরেকবার চেক করার চিন্তা করে। তখনই কাকলির এলাকায় ময়লা তোলার লোক পুলিশ স্টেশনে একটা মৃত টিয়া পাখিকে নিয়ে আসে, যেটা কাকলির ছিল। আর এই টিয়াকেই সে নিজ হাতে মেরে ফেলেছিল। তো ওই লোক পুলিশ ইন্সপেক্টরকে বলে, কাকলি এই টিয়া পাখিটাকে অনেক ভালোবাসতো। কিছুদিন আগে তার হাজবেন্ড এই টিয়া পাখিটাকে পাগলের মতো খুঁজছিল, কিন্তু তার কারণ সে তখন বোঝেনি। পুলিশের মাথায় তখন আর একটা চিন্তা আসে। তারা ভাবতে থাকে হয়তো এই টিয়া পাখিটার সাথে কাকলির হাজবেন্ডের মৃত্যুর কোনো না কোনো সংযোগ আছে। আর এই সব রহস্য উন্মোচন করতেই তারা তাদের প্ল্যান অনুযায়ী সেদিন কাকলির ঘরে যায়। সেদিন আবার কাকলি তার বাসায় একজন ওঝা এনেছিল তার হাজবেন্ডকে টিয়া পাখিতে পরিণত করার জন্য। ওঝা তখন অনেক মন্ত্র পড়তে থাকে, কিন্তু কাকলির হাজবেন্ড টিয়া পাখি হওয়ার বদলে মুরগিতে পরিণত হয়ে যায়। আর তখনই পুলিশও সেখানে চলে আসে।
পুলিশ তখন মুরগিটাকে আর কাকলিকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে তারা কাকলিকে অনেকভাবে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কাকলি তো পাগলের মতো আচরণ করছিল আর তাদের কোনো কথারই জবাব দিচ্ছিল না। তখনই পুলিশ স্টেশনে আসে ইন্সপেক্টর দামিনী আর তার সাথে সেই ওঝা আর কাকলির হাজবেন্ড। কাকলি তো তার হাজবেন্ডকে দেখে অবাক হয়ে যায়। সে তো ভেবেছিল তার হাজবেন্ড মুরগিতে পরিণত হয়েছে, কিন্তু এগুলো সবই ছিল ইন্সপেক্টর দামিনীর সাজানো নাটক। যে ওঝাটা কাকলির বাসায় গিয়েছিল সেও একজন ইন্সপেক্টর ছিল, আর সেই সুযোগ বুঝে কাকলির হাজবেন্ডকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই নিজের সাইকো বউ থেকে বিজু বেঁচে যায়। কিন্তু এখানে প্রশ্ন হলো, যদি কাকলির হাজবেন্ড বেঁচেই থাকে তাহলে ওই কঙ্কালটা কার ছিল? আবারও শুরু হয় কঙ্কালটাকে নিয়ে জল্পনা কল্পনা। এদিকে পুলিশ স্টেশনে কাকলি আবারও অস্বাভাবিক আচরণ করছিল। সে জেলখানার মধ্যে বসে বারবার বলছিল জলপরি সবাইকে শেষ করে দিবে। তো তার এই কথাটার মধ্যে লুকিয়েছিল এক বিরাট রহস্য, যেটা আমরা গল্পের শেষে জানতে পারবো। এছাড়া এখানে আমরা আরো কয়েকজন সাইকোকে দেখতে পাই, যাদের রহস্য আস্তে আস্তে আমাদের সামনে আসবে। তো দেখা যায় বিনোদিনী নামের একটা মেয়ে ঘুমিয়েছিল। এই ঘুমের মধ্যেই সে স্বপ্ন দেখে তার হাজবেন্ড তাকে সম্পত্তির লোভে ওষুধের জায়গায় ব্যাটারি খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছে। আর তখনই তার ঘুম ভেঙে যায়। সে নিজে নিজে বলে, আমাকে ব্যাটারি খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এখন আমি তোমাকেই ব্যাটারি খাইয়ে মেরে ফেলবো। এরপর সে ঘরে থাকা সব ব্যাটারি এক জায়গায় করে। তখন তার হাজবেন্ড তার কাছে ফল নিয়ে আসে তাকে খাওয়ানোর জন্য। তবে সে তার হাজবেন্ডকে বলে, আমি আজকে ফল খাবো না, ব্যাটারি খাবো। এটা বলে সে সবগুলো ব্যাটারি এদিক ওদিক ফেলতে শুরু করে। আসলে বিনোদিনী একটা সাইকো ছিল। সে প্রচুর পরিমাণে ক্রাইম শো দেখত, যেখানে হাজবেন্ড ওয়াইফকে সম্পত্তির লোভে মেরে ফেলছে। বিনোদিনীর চিন্তা ছিল তার হাজবেন্ডও একদিন ঠিক এভাবেই তাকে সম্পত্তির জন্য মেরে ফেলবে। তাই যখনই তার মনে হতো এই জিনিসটা দিয়ে তার হাজবেন্ড তাকে মেরে ফেলবে, সেই জিনিসটাই সে ফেলে দিত। এভাবেই আস্তে আস্তে সে তার ঘরের প্রায় সব দরকারি জিনিসই ফেলে দিচ্ছিল। পরের দৃশ্যে আমরা দেখি বিনোদিনীর হাজবেন্ড তার অফিসের এক কলিগ করবীর সাথে বসে লাঞ্চ করছে, আর তার দুঃখের কথাগুলো করবীর সাথে শেয়ার করছে, যে কিভাবে তার বউ তাকে দাঁত দিয়ে সবজি কাটতে বলে, কারণ ছুরি দিয়ে নাকি সে তার বউকে মেরে ফেলতে পারে। এরপর তার বউ নেল কাটার দিয়ে ঢ্যাঁড়স কাটে, আর তার কোনো প্যান্ট জামায় পকেট রাখতে দেয় না, কারণ তাতে নাকি সে ইল্লিগাল অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে পারে। এছাড়া তার ঘরে ঢুকতে গেলেও পুরো চেক আপ করে ঢুকতে হয়। সেদিন রাতে যখন সে বাসায় আসে তখন বিনোদিনী একটা যন্ত্র দিয়ে পুরো শরীর চেক করে, আর তার পকেটে একটা দেয়াশলাই কাঠি পায়। তখন বিনোদিনীর মনে পড়ে সে ক্রাইম শোতে দেখেছিল একটা দেয়াশলাই কাঠিও তার জীবনের জন্য রিস্কি, এজন্য হাজবেন্ডকে সে ঘরেই ঢুকতে দেয় না। তো বিনোদিনীর হাজবেন্ডের এসব কথা শুনে করবী তো খুব হাসতে থাকে। তখনই বিনোদিনীর হাজবেন্ড করবীর হাসি থামিয়ে দিয়ে তার সাথে পালিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু করবী তাকে বুঝিয়ে বলে তার বিনোদিনীর সাথেই থাকা উচিত, আর তাকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। পরের দিন সকালে বিনোদিনী যখন তার বাসার বারান্দায় দাঁড়িয়েছিল তখন একটা লোক ইঁদুর মারার বিষ বেচতে আসে। বিনোদিনী সেখান থেকে বিস্কুটে মেশানো ইঁদুর মারার বিষ কিনে নিয়ে আসে। তো এরপরে বিনোদিনী তার ডাইনিং টেবিলে বসে ফোন স্ক্রল করছিল। তখন সে তার হাজবেন্ড আর করবীর একটা ভিডিও দেখে, যেখানে করবী আর তার হাজবেন্ড তাদের টিফিন শেয়ার করে খাচ্ছে। এগুলো আসলে করবী তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। যাই হোক, তো এটা দেখে বিনোদিনীর প্রচুর রাগ হয়। সে জানতে পারে তার হাজবেন্ড করবীর সাথে রেগুলার টিফিন শেয়ার করে খায়। এজন্য সেদিন যখন তার হাজবেন্ড অফিসে যাচ্ছিল তখন বিনোদিনী তার হাজবেন্ডের টিফিন বক্সে জ্যাম লাগিয়ে সেই বিষ মেশানো বিস্কিট দিয়ে দেয়, আর বাসায় বসে ভাবতে থাকে বিস্কুটটা খেয়ে এতক্ষণে হয়তো ওই মেয়েটা মারা গেছে। তো এদিকে রাতে করবী বিনোদিনীর বাসায় আসে আর তাকে জিজ্ঞেস করে সে কি ভেবেছে। করবী ওই বিষ মেশানো বিস্কুট খেয়ে মারা গিয়েছে? না, বিস্কুটটা খেয়ে মারা গিয়েছে তার হাজবেন্ড। যেটা শুনে বিনোদিনী প্রচুর রেগে যায় আর করবীর উপর উল্টো হামলা করে আর জোর করে তাকে ওই বিষ মেশানো বিস্কুট খাওয়ানোর চেষ্টা করে। তখনই ইন্সপেক্টর দামিনী সেখানে চলে আসে আর বিনোদিনীকে ধরে নিয়ে পুলিশ স্টেশনে যায়। আসলে এটাও ইন্সপেক্টর দামিনীরই প্ল্যান ছিল। সে বিনোদিনীকে ধরতে চেয়েছিল, তাই করবীকে সেখানে পাঠায়। সেদিন মূলত যেই ঘটনাটা ঘটেছিল সেটা হলো বিষ মেশানো বিস্কুটটা করবী বা বিনোদিনীর হাজবেন্ড কেউই খায়নি। বিস্কুটটা করবী খেতে গিয়ে মাটিতে পড়ে গিয়েছিল, আর একটা বিড়াল ওই বিস্কুট খেয়ে সেখানেই মারা যায়। তখনই বিনোদিনীর হাজবেন্ডের সন্দেহ হয়, কারণ সে জানতো তার ওয়াইফ একটা সাইকো আর সে যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য সে পুলিশ স্টেশনে তার ওয়াইফের বিরুদ্ধে একটা কেস করে, যার কারণেই দামিনী সেদিন বিনোদিনীকে ধরতে গিয়েছিল।
এরপর বিনোদিনীকে ধরে এনে দামিনী তাকে কোশ্চেন করতে শুরু করে যে কেন সে বিস্কুটে বিষ মিশিয়েছিল। তখন বিনোদিনী সব কথা দামিনীকে বলে। এসব শুনে দামিনী বিনোদিনীকে জেলে ঢুকিয়ে দেয়। তখন বিনোদিনী আর কাকলি সেই জেলখানায় ছিল, আর তারা দুজন একসাথে আবারও বলতে শুরু করে জলপরি আসবে, জলপরি আসবে। তখন পুলিশ স্টেশনের লাইটগুলো অন অফ হতে শুরু করে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপর আমরা জয়মণিকে দেখতে পাই, তাকেও জেলে নেওয়া হয়েছে, আর সেও ওই দুই সাইকো বউয়ের সাথে বলছে জলপরি আসবে আর সে দ্রুতই আসবে। এদিকে জয়মণির হাজবেন্ডকে দামিনীর কাছে নেওয়া হয়। দামিনী তাকে জিজ্ঞেস করে তার বউ এত জেলাস কেন, সে কি বউকে ভালোবাসতো না? জয়মণির হাজবেন্ড তখন কান্না করতে থাকে। দামিনী তাকে তার কান্নার কারণ জিজ্ঞেস করলে সে ধীরে ধীরে তার সাথে হওয়া সব ঘটনা বলতে থাকে। জয়মণির সাথে তার সংসার খুব ভালো চলছিল, সে জয়মণিকে অনেক ভালোবাসতো আর জয়মণিও তাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু সমস্যা ছিল একটা, জয়মণি সবসময় চায় তার হাজবেন্ড তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে না, কোনো কিছুকে না। এজন্য জয়মণি তার থেকে তার ভালোবাসার প্রত্যেকটা জিনিস কেড়ে নিত। যেমন ধরুন, জয়মণির হাজবেন্ড পছন্দ করে একটা মাছ এনেছিল, সে ওই মাছটাকে খুবই ভালোবাসতো আর যত্ন করত। তার বেশিরভাগ সময় সে মাছটার পেছনে ওয়েস্ট করত, এমনকি সে মাছটার জন্য ফুলও কিনে আনতো, যেটা জয়মণি সহ্যই করতে পারেনি আর ওই মাছটাকে ভেজে খেয়ে ফেলেছে। এরপর জয়মণির হাজবেন্ড দামিনীকে আর একটা কাহিনী শোনায়। জয়মণির হাজবেন্ডের অফিসে মিছিমিছি নামে একজন কলিগ ছিল, যার সাথে তার সম্পর্ক ছিল। এই কারণে তারা একসাথে মেলামেশা করায় মিছিমিছির পারফিউমের ঘ্রাণ জয়মণির হাজবেন্ডের গায়ের থেকে আসছিল, আর সে জ্যাসমিনের পারফিউম ইউজ করত। আর জয়মণি যখন তার হাজবেন্ডের শার্ট গুছাচ্ছিল তখন সে জ্যাসমিনের ঘ্রাণ পায়। সে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে তার শার্ট থেকে কোন মেয়ের পারফিউমের ঘ্রাণ আসছে। জয়মণির হাজবেন্ড বলে, কই না তো, এটা তো আমাদের পারফিউমের ঘ্রাণ। তার হাজবেন্ড কোনোভাবে কথা ঘুরিয়ে তাকে একটা ভুলভাল বুঝিয়ে দেয়, কিন্তু জয়মণি তো ভুল বোঝার মেয়ে না, এই জন্য সে সন্দেহটা ধরে রাখে। রাতে যখন তার হাজবেন্ড ঘুমিয়ে যায় সে তার ফোন খোলে আর তাকে মিছিমিছির সাথে প্রেম আলাপ করতে দেখে নেয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে তাকে, এমনকি পানির মধ্যেও খোঁজা হয়েছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই তো ছিল দুইজন ভিকটিম। এবার আসি গল্পে আর একজন ভিকটিমকে নিয়ে। জয়মণির হাজবেন্ডের অফিসে আসে আর একটা মেয়ে, যার নাম ছিল হামি। হামির সাথে তার অফিসের বস শান্তর সম্পর্ক ছিল। একদিন হামি গাড়িতে করে বাসায় যাচ্ছিল, তখন সে জয়মণির হাজবেন্ডকে দেখে তার গাড়িতে উঠতে বলে। প্রথমে জয়মণির হাজবেন্ড যেতে না চাইলেও হামি তাকে জোর করে, এরপর সে গাড়িতেও ওঠে। এরপর হামি তাকে একটা কোক খেতে দেয়, কিন্তু গাড়ি ব্রেক করায় কোকটা জয়মণির হাজবেন্ডের গায়ে পড়ে যায়। হামি আবার সেটা তার হাত দিয়ে মুছেও দেয়। এজন্য হামির বডি লোশনের ঘ্রাণ জয়মণির হাজবেন্ডের গায়ে লেগে যায়। রাতে যখন জয়মণি তার হাজবেন্ডের শার্ট গুছাচ্ছিল তখন সে আবারও বডি লোশনের ঘ্রাণ পায়। জয়মণি তার হাজবেন্ডকে এই বিষয়ে জিজ্ঞেস করলে প্রথমে তার হাজবেন্ড তাকে মিথ্যা কথা বলে, কিন্তু পরে সে হামির সাথে হওয়া ঘটনাটা স্বীকার করে, যেটা শুনে জয়মণি অনেক রেগে যায়, কিন্তু সে তার হাজবেন্ডকে কিছুই বলে না। সেই রাতে জয়মণির হাজবেন্ড তার উপর রাগ করে হামির বাসায় চলে যায়, আর সেখানে ডিনার কমপ্লিট করে বাসায় ফেরে। তখন সে দেখে জয়মণি রেগে নেই, সে তার সাথে খুব ভালো ব্যবহার করছে। সে তো এত ভালো ব্যবহারের কারণ বুঝতেই পারে না। এরপর তার হাজবেন্ড ঘুমিয়ে যাওয়ার পর জয়মণি তার হাজবেন্ডের ফোন থেকে ভয়েস চেঞ্জ করে হামিকে কল করে আর তাকে কাল সকালে তাদের বাসায় আসতে বলে। সকালে হামি যখন তার বাসায় আসে তখন সে কোথাও জয়মণির হাজবেন্ডকে দেখতে পায় না। অন্যদিকে জয়মণির হাজবেন্ডও হামিকে সব জায়গায় খুঁজতে থাকে। তখন তার ফোনে হামির মেসেজ আসে, সে জানতে পারে হামি তাদের বাসায় গিয়েছে। তখন জয়মণির হাজবেন্ড বুঝে যায় যে এটা জয়মণিরই কাজ, আর এবার হামির বেঁচে থাকা একেবারেই সম্ভব না। জয়মণি তখন একটা ভ্যাকিউম ক্লিনার এনে হামির মুখের সামনে ধরে, আর হামি আস্তে আস্তে অদ্ভুতভাবে সেই ভ্যাকিউম ক্লিনারের ভেতরে ঢুকে যায়, আর সেখান থেকে একটা মোমবাতি বের হয়। এখানে আমরা বুঝতে পারি জয়মণি এখন পর্যন্ত যাদের যাদের মেরেছে তাদের সবাইকে সে ভ্যাকিউম ক্লিনারের মধ্যে রেখে দিয়েছে, আর তারা মোম হয়ে সেখান থেকে বের হয়েছে। এরপর রাতে যখন জয়মণির হাজবেন্ড দ্রুত অফিস থেকে আসে তখন জয়মণি সুন্দর করে সেজে তার সামনে আসে। জয়মণি তাকে ঘুরতে নিয়ে যেতে বলে, কিন্তু সে বলে যে সে আজকে ঘুরতে যাবে না। এরপর তার হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে এখন পর্যন্ত যেই কয়টা মেয়ে তার সংস্পর্শে এসেছে তারা হারিয়ে গিয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব। তাই সে জয়মণিকে জিজ্ঞেস করে সে ওই মেয়েগুলোর সাথে কি করেছে। জয়মণি বলে সে সবাইকে মোমবাতি বানিয়ে দিয়েছে। জয়মণি তার হাজবেন্ডকে সেই মোমবাতিগুলো দেখায়, হামির মোমবাতি, মিছমিছির মোমবাতি। এগুলো দেখে জয়মণির হাজবেন্ড খুব ঘাবড়ে যায়।
জয়মণি তখন তার হাজবেন্ডকে বলে সে যদি জয়মণির সাথে খারাপ কিছু করতে যায় তাহলে জয়মণি তাকেও মোমবাতি বানিয়ে দিবে। তারপর জয়মণি তার ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়ে আসে আর তার হাজবেন্ডের সামনে ধরে। তখনই দামিনী সেখানে চলে আসে আর জয়মণিকে নিয়ে লকআপে ঢুকিয়ে দেয়। জয়মণির হাজবেন্ডও বেঁচে যায়। এরপর আমরা দেখি দামিনী বলে এবার তার মিশন হলো জলপরীকে ধরা। তখন আবার আগের মতো পুলিশ স্টেশনের লাইট অন অফ হতে থাকে আর এবার আমরা পুলিশ স্টেশনে সাইকো ওয়াইফদের সাথে একটা পরীকে দেখতে পাই। যাই হোক, পরবর্তীতে আমাদেরকে হরিমতিকে দেখানো হয়। হরিমতির শাশুড়ি কীর্তন করত প্রায় সময়, কিন্তু হরিমতি ছিল তার অপোজিট। সে সবসময় শর্ট প্যান্ট পরেই ঘরের মধ্যে ঘুরে বেড়াতো। এতে আর কারো সমস্যা না থাকলেও হরিমতির শাশুড়ির সমস্যা হতো, কিন্তু সে হরিমতিকে কিছু বলতেও পারত না। তাই হরিমতির শাশুড়ি মাঝে মধ্যেই তাকে ঘরের দরজা বন্ধ করে আটকে রাখত। এদিকে হরিমতির হাজবেন্ডের একটা ফার্মেসি ছিল, সে বেশিরভাগ সময় ফার্মেসিতে থাকতো। কিছুদিন পর হরিমতির শাশুড়ির কীর্তন কম্পিটিশন আছে, তাই তাকে রোজ কীর্তন প্র্যাকটিস করতে হয়। সেদিনও এমন একটাই দিন ছিল। সকালে হরিমতি শর্ট প্যান্ট পরে তার শ্বশুর শাশুড়ি আর দেবরকে চা দিতে যায়। দেবর তো দু চোখ দিয়ে তার পায়ের দিকেই তাকিয়েছিল। সেদিন হরিমতির শাশুড়ির কীর্তন ছিল, এজন্য সে হরিমতিকে ঘরে আটকে রাখে। হরিমতি তো কীর্তনের শব্দ সহ্যই করতে পারে না। বাইরে কীর্তনের শব্দ শুনে সে অস্থির হয়ে পড়ে। তাই সে তার হাজবেন্ডকে ফোন করে আর নালিশ করে, কিন্তু তার হাজবেন্ডেরও কিছুই করার ছিল না, কারণ সে তো তার মা। তার মাকে সে কি বা বলবে। হরিমতি তার হাজবেন্ডকে বলে এবার সে একটা অপারেশনে যাচ্ছে, সেটা হচ্ছে অপারেশন দরজা খোলা। কিন্তু অনেক চেষ্টা করেও হরিমতি দরজা খুলতে পারে না। এরপর সে যখন দেখে কীর্তনের লোকগুলো চলে যাচ্ছে, তখন সে তার জানালা খুলে তাদের সামনে থেকে পা বের করে হট প্যান্ট বলে নাচতে থাকে। আর কীর্তনের লোকগুলো তার তালে গান করতে করতে সেখান থেকে চলে যায়। পরের দিন আবার কীর্তনের লোকগুলো আসার কথা ছিল। তখন হরিমতির দেবর তার মাকে জিজ্ঞেস করে যে আজকে তার প্ল্যান কি, গৃহবন্দী নাকি অন্য কোনো ফন্দি। এরপর আমরা দেখি হরিমতির শাশুড়ি তার জন্য এক গ্লাস পানি নিয়ে এসেছে। সে আসলে ওই পানির মধ্যে 6টা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যাতে তার কীর্তনের সময় হরিমতি ঘুমিয়ে থাকে। কিন্তু কীর্তনের পর সে যখন হরিমতিকে ডাকে, তখন সে দেখে হরিমতি সেখানে নেই, সেখানে একটা টুপি রয়েছে। হরিমতির শাশুড়ি তখন দ্রুত তার ছেলেকে কল দেয় আর বলে তার বউ টুপি হয়ে গিয়েছে। এরপর যদিও হরিমতি আবারও ফিরে আসে, কিন্তু সেদিন সেখানে কি হয়েছিল তা এখনো জানা যায়নি। তো পরের দিন আবার যখন হরিমতির শাশুড়ি কীর্তন করতে যাবে, তখন সে হরিমতিকে একটা ট্রাঙ্কের মধ্যে আটকে রেখে যায়। কিন্তু কীর্তন শেষে সে যখন ট্রাঙ্কটা খোলে, তখন সেখানে সে হরিমতিকে দেখতে পায় না। হরিমতি কোথাও হাওয়া হয়ে গিয়েছিল। সে তার ছেলেকেও বিষয়টা জানায়। তো রাতে হরিমতির হাজবেন্ড তার ফ্রেন্ড অলোককে কল করে আর তাকে হরিমতিকে ফলো করতে বলে, কারণ তার জানার ছিল তার ওয়াইফ প্রতিদিন দুপুরে কোথায় যায়। হরিমতির হাজবেন্ডের কথা অনুযায়ী অলোক হরিমতিকে ফলো করতে থাকে। তো তাকে ফলো করতে করতে অলোক দেখে সে একটা পতিতালয়ের ভেতরে ঢুকছে। এরপর অলোক সেই পতিতালয়ের ভিতরে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় হরিমতি তো সেখানে অনেকগুলো ছেলেদের সাথে আনন্দ ফুর্তি করছে। এই পতিতালয়ে হরিমতির নাম ছিল খঞ্জনী রঞ্জনা। যাই হোক, অলোকও সেখানে কিছুক্ষণ আনন্দ করে। এরপর সে এই কথাগুলো এসে হরিমতির হাজবেন্ডকে বলে। সে তো এগুলো শুনে নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। তো পরের দিন রাত্রে যখন হরিমতি বাইরে যাচ্ছিল, তখন তার হাজবেন্ড তাকে ফলো করে আর এভাবে সেই পতিতালয়ে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সবকিছু দেখে সে নিজেকে আর আটকে রাখতে পারছিল না। তার বউ এগুলো যা করে বেড়ায় তা সে আর সহ্য করতে পারছিল না। অন্যদিকে বাসায় দেখা যায় হরিমতির শাশুড়ির হঠাৎই ঘুম ভেঙে যায়। সে ডাইনিং রুমে এসে দেখে টিভি চলছে। সে যখন টিভি বন্ধ করতে যায়, তখনই টিভির মধ্যে হরিমতির সবকিছু ভিডিও চলছিল, যেগুলো হরিমতি পতিতালয়ে করেছিল। হরিমতির শাশুড়ি সেটা বন্ধ করতে পারছিল না। তখনই পেছন থেকে হরিমতি আসে। হরিমতি তার শাশুড়িকে বলে এতদিন সবাই দেখেছে শাশুড়ি বৌমাকে জ্বালায়, এখন সবাই দেখবে বৌমা কিভাবে শাশুড়িকে জ্বালায়। এটা বলে সে তার শাশুড়ির গায়ে কেরোসিন তেল ঢালতে শুরু করে তাকে মারার জন্য। তার শাশুড়ি তখন বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু হরিমতি সাইকো, সে তার শাশুড়ির কোনো কথাই শোনে না। আর তখনই সেখানে ইন্সপেক্টর দামিনী চলে আসে আর হরিমতিকে আটকায়। এরপর দামিনী তাকে সোজা নিয়ে আসে পুলিশ স্টেশনে। এখানে হরিমতিকে দামিনী প্রশ্ন করতে শুরু করে, কিন্তু হরিমতি কোনো কিছুরই অ্যান্সার দেয় না আর বলে যা বলবে সব জলপরি বলবে। এরপর নিজে নিজেই সে লকআপে চলে যায়। তখন দামিনী বলে এই জলপরি কেন সব জানে, সে কেন জানে না। এটা বলে দামিনী চিৎকার করতে থাকে, কিন্তু এবার পুলিশ স্টেশনের লাইট অন অফ হয় না। দামিনী তখন বলে হয়তো এবার জলপরিও তাকে ভয় পেয়েছে। এরপর আমরা দেখি দামিনী যাদের এখন পর্যন্ত ধরেছে সে তাদের কাছে যায় তদারকি করতে। আস্তে আস্তে সে এক এক করে সবার কাহিনী বলে, যেমন কঙ্কাল, কাকলি,
যে তার হাজবেন্ডকে টিয়া পাখি বানাতে চেয়েছিল। এরপর বিস্কুট বিনোদিনী, যে তার হাজবেন্ডকে বিস্কুট খাইয়ে মারতে চেয়েছিল। তারপর হট প্যান্ট হরিমতি, যে তার শাশুড়িকে আগুনে পুড়িয়ে মারতে চায়। আর সবশেষে জেলাস জয়মণি, যে কিনা তার হাজবেন্ডের সব প্রিয় জিনিসকে মোমবাতি বানিয়ে দিত, যেই জিনিসগুলো তার হাজবেন্ড ভালোবাসত। তো এসব বলার পরই সে সবাইকে একসাথে জিজ্ঞেস করে যে তারা এগুলো কেন করেছে, তারা কেন সাইকোর মতো কাজ করছে, তাদের সমস্যাটা কি। তখন তারা সবাই বলে তাদের এই কাজটা জলপরি করতে বলেছে, তাই তারা করেছে। তখন দামিনী সবাইকে জিজ্ঞেস করে তারা যে বারবার এই জলপরির কথা বলছে, এই জলপরিটা আসলে কে। তখন বিনোদিনী বলে সে সব জায়গায় আছে, তুমি তাকে খুঁজে নাও। তখন অন্য একজন ইন্সপেক্টর বলে সবাই যেহেতু এই জায়গায় আছে, চলুন তাহলে একটা সেলফি তুলে নেই। তো যখন সেই ইন্সপেক্টর সেলফি তোলার জন্য ফোন ওপেন করে, তখন এই ছবির মধ্যে একটা পরীর মতো কিছু দেখা যায়, যেটা দেখে দামিনী খুব ঘাবড়ে যায়। সে চিৎকার করতে থাকে, কে ওখানে। তখনই ওই সাইকো ওয়াইফগুলো অনেক জোরে জোরে অস্বাভাবিকভাবে হাসে। এরপরই আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে অনেক লোকের ভিড়, সবাই তার বউকে নিয়ে নালিশ করছে। তাদের বউ নাকি সাইকো হয়ে গিয়েছে, এক একজন এক এক রকম আচরণ করছে। কেউ তার হাজবেন্ডকে দিয়ে ঘরের সব কাজ করায়, আবার কেউ তার হাজবেন্ডকে বারবার মইতে চড়াচ্ছে। এরকম নানা ধরনের সমস্যা। এত মানুষ একই সমস্যায় রয়েছে দেখে পুলিশও তো অস্থির হয়ে যায় যে শহরে কি শুরু হয়েছে, সব বউরা কেন সাইকো হয়ে যাচ্ছে। তখন ইন্সপেক্টর দারোগা দামিনীকে এসে বলে এত সাইকো বউয়ের সমস্যা তো আর নেওয়া যাচ্ছে না, কিভাবে এগুলো সমাধান করা যায়। দামিনী বলে তুমি কি এই কেসগুলো দেখেছো। ইন্সপেক্টর তখন জিজ্ঞেস করে কোন কেস ম্যাম। তখন দামিনী বলতে শুরু করে যে হাজবেন্ডকে ভাই ফোঁটা দিত বলে পাশের বাড়ির মেয়েটাকে বেচে দিয়ে বাইজি ববিতা হয়েছে একজন। এরপর লোডশেডিং ললিতা, লোডশেডিং হলে হাজবেন্ডের শরীরের একটা একটা করে লোম উঠাতো সে। এরপর দামিনীর কাছে একটা খুনের কেস আসে। যখন তারা ওই মার্ডার স্পটে যায়, সেখানে জগা নামে একটা লোককে দেখতে পায়, আর ডেড বডিটাকে একটা চৌবাচ্চার মধ্যে পায়। এরপর তারা জগাকে ধরে নিয়ে আসে। জগা তো বারবার বলছিল সে খুন করেনি, সে খুন করেনি। ইন্সপেক্টর তখন জগাকে জিজ্ঞেস করে সে ট্যাক্সি চালায় তাই না। জগা বলে হ্যাঁ। দামিনী তখন তাকে জিজ্ঞেস করে তাহলে সে লোকটাকে কেন মারলো। জগা বলে সে লোকটাকে মারেনি, লোকটাকে মেরেছে তার বউ। এরপর দামিনী তার কাছে তার বউয়ের নাম জিজ্ঞেস করে। সে জানায় তার বউয়ের নাম মর্জিনা, মৎস্যকন্যা মর্জিনা। পুলিশ ইন্সপেক্টর বলে সে কি তার সাথে মজা করছে। তখন জগা বলে না, সে একদম মজা করছে না। তার বউ তাদের বাসার চৌবাচ্চায় থাকতো, সেখানে ঘুমাতো, আর যখন মন চাইতো তখন সে মাছ যেমন লেজ নাড়ায় সেরকম তার হাত নাড়াতো। এরপর দামিনী তাকে জিজ্ঞেস করে মর্জিনাকে সে কিভাবে পেয়েছে। জগা বলে সে একদিন অন্ধকার রাতে ট্যাক্সি চালাচ্ছিল। এরপর সে স্মোক করার জন্য একটা পুকুরের পাশে দাঁড়ায়, আর হঠাৎই দেখে একটা মেয়ে কাঁদছে। মেয়েটা অনেক সুন্দর ছিল, ঠিক তার স্বপ্নের রানীর মতো। মেয়েটাকে দেখে তার ভালোও লাগে, তাই সে তাকে জিজ্ঞেস করে সে কাঁদছে কেন, কিন্তু সে জগাকে কিছুই বলে না। এরপর জগা তার সাথে কিছু টাইম স্পেন্ড করে, আর আস্তে আস্তে তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলে, আর এরপর তারা বিয়েও করে ফেলে। হঠাৎ একদিন জগা দেখে তার বউ তার পাশ থেকে উঠে তার বাসার চৌবাচ্চায় গিয়ে শুয়ে আছে। সেদিন সে বুঝতে পারে তার বউ আসলে মানুষ না, সে কোনো মৎস্যকন্যা। সে খালি পানিতে ডুবতো আর উঠতো, কিন্তু এভাবে সময় খারাপ কাটছিল না। তবে হঠাৎই একদিন সে দেখতে পায় রোজ রাতে মর্জিনা কোথাও একটা যায়। বাড়ির বউ বারবার রাতের বেলা বাইরে যাচ্ছে, এটা তো খুবই দৃষ্টিকটু। এজন্য জগা একদিন মর্জিনাকে ফলো করতে করতে একটা রেল স্টেশনের কাছে এসে পৌঁছায়। সেখানে গিয়ে মর্জিনা দাঁড়িয়ে যায়। জগা তখন মর্জিনাকে জিজ্ঞেস করে সে রোজ রাতে কোথায় যায়। তখন মর্জিনা বলে সে যেন মর্জিনাকে না আটকায়। এতে জগা তাকে জিজ্ঞেস করে কেন, সে এখন কোথায় যাচ্ছে। মর্জিনা বলে সে রোজ রাতে তার খুনিকে খুঁজতে বের হয়। জগা ভাবে মর্জিনা তার সাথে মজা করছে, তাই সে মর্জিনাকে বলে মজা না করে তাকে সত্যি কথাটা বলতে। মর্জিনা বলে বহুকাল আগের কথা, প্রায় 1873 সালের কথা। তখন সে ছিল এলোকেশী, আর তার স্বামীর নাম নগেন। এলোকেশী থাকতো তার মায়ের সাথে। এলোকেশীর কোনো সন্তান ছিল না, তাই তার মা মহান্তর কাছে যায়, যে একজন পণ্ডিত ছিল। এখানে আমরা দেখতে পাই মহান্তা আর কেউ না, বিনোদিনীর হাজবেন্ডের অফিসের বস শান্ত। যাই হোক, তো মহান্তা এলোকেশীর মাকে বলে এলোকেশীকে তার কাছে নিয়ে আসতে। মহান্তা শুনেছে সে নাকি অনেক রূপবতী। এরপর এলোকেশীর মা তাকে মহান্তর কাছে নিয়ে আসে। মহান্তা তখন এলোকেশীকে ঘুমের ওষুধ দিয়ে তার সাথে খারাপ কাজ করত। এভাবে অনেক দিন চলতে থাকে। একদিন এলোকেশীর হাজবেন্ড বাসায়
আসে আর সে এসব সম্বন্ধে জেনে যায়। এলোকেশী তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এগুলোতে তার কোনো দোষ ছিল না, কিন্তু তার হাজবেন্ড তার কোনো কথাই শোনে না। সে তখন এলোকেশীকে বটি দিয়ে কুপিয়ে মেরে ফেলে, কিন্তু দামিনী বলে তার গল্পে কিছু ভুল আছে আর এলোকেশী কখনোই পরজন্মে মর্জিনা হতে পারে না। কিন্তু জগা জোর গলায় বলে অবশ্যই হতে পারে। এরপর জগা মর্জিনার কথা মনে করে অনেক কান্না করতে শুরু করে দেয়। তখনই পুলিশ স্টেশনের লাইটগুলো আবারও অন অফ হতে শুরু করে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা মর্জিনাকে দেখতে পাই। সে হাতে চাকু নিয়ে ঘুরছিল। তখনই একটা পাগল এসে তাকে বলে, খুঁজছো তুমি কাকে? তুমি যাকে খুঁজছো সে চাপা গাছের তলে। এরপর মর্জিনা মন্দিরের কাছে যায় আর সেখানে গিয়ে একটা লোককে দেখতে পায়। সে ভাবে এটা মহান্তার পুনর্জন্ম আর তাকে নিয়ে সে বলি দিতে যায়। তখন সেই পাগলটা আবারও আসে আর তার ভাষায় বলার চেষ্টা করে যে এটা মহান্ত না, তাকে সে পাবে চাপা গাছের নিচে। এরপর মর্জিনা মন্দিরের ওই লোকটার থেকে চাপা গাছ কোথায় আছে সেটা জানতে চায়। লোকটা তাকে চাপা গাছ দেখিয়ে দেয়। এরপর আমরা দেখি ওই চাপা গাছের নিচে ইন্সপেক্টর দামিনী গিয়েছে আর সে সেখানে মোমবাতি জ্বালাচ্ছে। তখন আরেকজন ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। দামিনী জানায় সে এখানে রোজ আসে। ঠিক তখনই পাশ থেকে মর্জিনাও সেখানে চলে আসে। ওই যে পাগলটা তাকে বলেছিল মহন্তা এ জন্মে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, তাই সে ইন্সপেক্টর দামিনীকে মহন্ত ভেবে তাকে মারার চেষ্টা করে। তখন দামিনী বলে যে সে তাকে মারলে মহন্তাকে মারতে পারবে না। তখন হঠাৎ করেই মর্জিনা দুর্বল হয়ে যায় আর তার হাত থেকে ছুরিটা ফেলে দেয় আর পানি খুঁজতে থাকে। এখানে আমরা বুঝতে পারি ওই পাগলটা আসলে দামিনীর লোক ছিল আর সে ষড়যন্ত্র করে মর্জিনাকে দামিনীর কাছে নিয়ে এসেছে। দামিনী তাকে জিজ্ঞেস করে তাকেও কি জলপরি পাঠিয়েছে। এটা শুনে মর্জিনা অস্বাভাবিকভাবে হাসতে থাকে। এরপর দামিনী মর্জিনাকে নিয়ে লকআপে ঢুকিয়ে দেয় বাকি 4 জন সাইকো মহিলার সাথে। মর্জিনা লকআপে ঢোকার পর বাকি সাইকো মহিলাগুলো বলে তার গা থেকে গন্ধ বেরোচ্ছে, পানিতে থাকলে যেরকম গন্ধ বের হয় তেমন। তারা মর্জিনাকে জিজ্ঞেস করে সে কি জলপরি। তখন সে অনেক হাসতে থাকে আর বলে না, সে মৎস্যকন্যা। তো এর কিছুক্ষণ পরই মর্জিনা চিৎকার করতে শুরু করে আর বলে আমার চৌবাচ্চা কোথায়। তার চিৎকার শুনে জগা তার কাছে যায়। তখন দামিনী তাকে আটকায় আর বলে সে কি করছে। তখন জগা বলে সে তো দামিনীকে বলেছিল যে তার বউটা চৌবাচ্চা ছাড়া থাকতে পারে না। একদিন এরকমই তাদের বাসার কাজের লোকটা চৌবাচ্চায় পানি ভরতে দেরি করেছিল আর এ কারণে মর্জিনা তাকে মহান্ত ভেবে খুন করে দেয়। জগা বলে ও জল না পেলে যে কাউকে খুন করে দিতে পারে। এ কথা শুনে দামিনী বলে সে তো থানার মধ্যে চৌবাচ্চা আনতে পারবে না, কিন্তু জগা চাইলে বাইরে থেকে তার বউয়ের গায়ে জল ছিটাতে পারবে। এরপর তার একটা গামলায় মর্জিনাকে বসায় আর অন্য একজন ইন্সপেক্টর মর্জিনার গায়ে পানি ঢালতে থাকে আর এভাবেই তারা মর্জিনাকে শান্ত করে। এদিকে একজন ইন্সপেক্টর এসে দামিনীকে বলে জলপরীর হদিস পাওয়া গেছে। দামিনী তাকে জিজ্ঞেস করে কিভাবে। ইন্সপেক্টর জানায় জলপরীর ফেসবুক আইডি আছে, যার আইডির সাথে এইসব সাইকো মহিলারা অ্যাড আছে আর ওই আইডির নাম জলপরি জুলেখা। এটা শুনে পুলিশ স্টেশনে থাকা একটা সাউন্ড বক্সে খুব জোরে গান বাজতে শুরু হয়। তখন সব সাইকো মহিলারা বলতে থাকে জলপরি আসছে। এটা শুনে তো তারা সবাই ভয় পেয়ে যায়, কিন্তু দামিনী বলে সে জলপরীকে ছাড়বে না, কখনোই ছাড়বে না। তো এরপরই আমরা দেখতে পাই সবগুলো সাইকো বউ ওই মৎস্যকন্যার গায়ে পানি ছিটাচ্ছে আর জলপরীকে ডাকছে। তখন পুলিশ এসে তাদেরকে বকা দেয়। তখন তারা বলে সামনে আমাবস্যা, তাই তারা জলপরীকে ডাকছে। তখনই পুলিশ স্টেশনে একটা লোক কল করে আর সে তাদেরকে জানায় তার বউ রমিতা রক্ত চোষা হয়ে গেছে আর সে তার রক্ত খেতে চাচ্ছে। এরপর পুলিশ ইন্সপেক্টর সেই নাম্বারটাকে ট্র্যাক করতে বলে। এদিকে রমিতা তার হাজবেন্ডের কাছে আসে আর বলে সে তার হাজবেন্ডকে মারবে না, কারণ এখন সে ডাক্তার হয়ে গেছে আর নার্স নেই। তো এরপর তারা দুজন মিলে তাদের আগের দিনগুলো নিয়ে অনেক কথা বলতে থাকে। তো এরপর তার হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে তার হাজবেন্ডের কোনো ব্যবহারে রমিতা কি কখনো কষ্ট পেয়েছে। রমিতা তখন অনেকগুলো কথা বলে। তখন তার হাজবেন্ড বলে সে তার সব খারাপ অভ্যাস পরিবর্তন করে ফেলবে, নিজেকে বদলে ফেলবে। তখন রমিতা তার হাজবেন্ডের গলায় করাত ধরে বলে সে বদলাতে না, বদলা নিতে চায়, কারণ তাকে জলপরি বদলা নিতে বলেছে। রমিতার হাজবেন্ড তখন তাকে জিজ্ঞেস করে এই জলপরিটা আবার কে। সে রমিতাকে কবে এসব কথা বলল। রমিতা তখন একটা দিনের কাহিনী বলতে শুরু করে। একদিন রমিতার হাজবেন্ডের প্রচন্ড সর্দি লেগেছিল। সে ঠান্ডায় কাশতে কাশতে অনেক অসুস্থ হয়ে পড়ে। এজন্য রমিতা বাসায় ডাক্তার ডাকে। ডাক্তার রমিতার হাজবেন্ডকে সর্দি লাগার কারণ জিজ্ঞেস করে। তখন রমিতা বলে সে আইসক্রিম খেয়েছে, তার অফিসের কলিগ তাকে আইসক্রিম খাইয়েছে। কিন্তু রমিতার হাজবেন্ড বলে সে বৃষ্টিতে ভিজেই ঠান্ডা লাগিয়েছে। এতে ডাক্তার বলে তার রক্ত নিতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, কিন্তু রমিতার হাজবেন্ড রক্ত দিতে চায় না।
তখন রমিতা বলে শুধু রক্ত নিতে হবে, এটা তো সে নিজেই করতে পারবে। এরপর রমিতা ভয়ানকভাবে তার হাজবেন্ডের শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে নেয়। এরপর সে আর ডাক্তার উচ্চ স্বরে হাসতে থাকে। তখন তাদের ঘরের লাইটগুলো অন অফ হতে থাকে। তো ডাক্তার যাওয়ার পর রমিতা সেই রক্ত একটা কাপে নিয়ে খেতে শুরু করে, যেটা দেখে রমিতার হাজবেন্ড অনেক ভয় পেয়ে যায়। এদিকে পুলিশ স্টেশনে সব পুলিশ ওই নাম্বারটা ট্রেস করার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই নাম্বারটা ট্রেস করতে পারছিল না। তখনই পুলিশ স্টেশনের লাইট আবারও অন অফ হয়, আর সব সাইকো বউগুলো বলতে থাকে তোরা পারবি না, ওই নাম্বার ট্রেস করতে পারবি না। জলপরি ওই নাম্বারটা সিকিউর করে রেখেছে। জলপরি রমিতার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছে, আর তার রেড ব্লাড ক্যাম্পেইনেও লাইক দিয়ে রেখেছে। তো এরপর আমরা দেখি রমিতা তার হাজবেন্ডের হাত পা বেঁধে রেখেছে, আর তার হাজবেন্ডের পরনে সেই সেম আন্ডারওয়্যার আর চশমা, যেটা আমরা সিরিজের শুরুর দিকে দেখেছিলাম। রমিতা তার হাজবেন্ডের কিছু এক্সরেও এনে রেখেছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই রমিতা রোজ তার হাজবেন্ডের শরীর থেকে রক্ত নিত, আর তা ফ্রিজে স্টোর করে রেখে দিত। যখনই তার রক্ত খেতে মন চাইতো, সে তখনই ফ্রিজ থেকে এক বোতল রক্ত বের করে খেয়ে নিত। সে প্রতিবার তার হাজবেন্ডকে ফলমূল খাইয়ে তরতাজা করে তার শরীর থেকে রক্ত নিত। এভাবে চলতে চলতে রমিতার হাজবেন্ড অনেক উইক হয়ে পড়ে। একদিন সে ঘর থেকে পালানোরও চেষ্টা করে, কিন্তু রমিতা তাকে ধরে ফেলে। রমিতার হাজবেন্ড বাঁচার জন্য চারিপাশে লোক জড়ো করে, কিন্তু রমিতা লোকগুলোকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আবারও দৃশ্য বর্তমানে আসে, আর রমিতার হাজবেন্ড বলে সে যে কেন আগে রমিতাকে চিনতে পারেনি। তখন রমিতা তার হাজবেন্ডকে বলে তার আর একটু একটু রক্ত খেতে ভালো লাগছে না, এখন তার অনেক রক্ত খেতে হবে। তাই সে তার হাজবেন্ডের পেট কেটে ফেলবে, তাহলে সে একবারে অনেক রক্ত পেয়ে যাবে। এরপর যখনই রমিতা তার হাজবেন্ডের পেট কাটতে যায়, তখনই সেখানে ইন্সপেক্টর দামিনী চলে আসে, আর সে রমিতাকে ধরে লকআপে ঢুকিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই যে অন্যান্য সাইকো বউরা লকআপের দেয়ালে লিখে রেখেছিল রমিতা আসছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা একে অপরের সাথে জড়িত, আর কোনো না কোনো ভাবে তারা জানে যে এক এক করে সবাই এই লকআপেই আসবে। এরপর আমরা দেখতে পাই রমিতার হাজবেন্ড আহত অবস্থায় পুলিশ স্টেশনে বসে আছে, আর ইন্সপেক্টর দামিনী তাকে বিভিন্ন কোশ্চেন করছে। দামিনী রমিতার হাজবেন্ডকে জিজ্ঞেস করে তার এই পরিণতির কারণ কি। তখন রমিতার হাজবেন্ড জানায় এর কারণ জলপরি। এতে অন্য একজন ইন্সপেক্টর বলে তার ওয়াইফ বলেছে সে তাকে অনেক কষ্ট দিত, তাই আজকে তাদের এই পরিণতি। কিন্তু রমিতার হাজবেন্ড এটা মানতে নারাজ। সে বলে উল্টো রমিতা তাকে অনেক কষ্ট দিত, টর্চার করত। এরপর রমিতার হাজবেন্ডকে আবারও হসপিটালে পাঠানো হয়। এরপর একজন ইন্সপেক্টর দামিনীকে বলে হ্যাঁ, তারা রমিতার ফোন থেকে জলপরি জুলেখার নাম্বার পেয়েছে। এছাড়াও তারা জলপরি জুলেখার একটা মেসেজও রমিতার ফোনে পেয়েছে, যেখানে লেখা বিধবা হলে হ, তবুও ওটাকে শেষ করে ছাড়। এছাড়া পুলিশ স্টেশনে যেই কলটা এসেছিল সেটাও রমিতার বাসা থেকে আসেনি, কারণ কল করার আগে রমিতা টেলিফোনের তার কেটে দিয়েছিল। তাহলে কলটা কে করলো? দামিনী বলে কলটা আসলে জলপরি জুলেখা করেছে। এবার সে নিজে রমিতার ইনভেস্টিগেশন করবে। সে রমিতাকে কোশ্চেন করবে আর তার মুখ থেকে সব বের করে আনবে। এরপর দামিনী রমিতাকে ইনভেস্টিগেশন রুমে আনে আর তাকে কোশ্চেন করতে শুরু করে। দামিনী তাকে জিজ্ঞেস করে সে কেন তার হাজবেন্ডের পেট কেটেছে। রমিতা বলে তার হাজবেন্ডের রক্ত তার খুব পছন্দ ছিল। দামিনী তখন রমিতাকে জিজ্ঞেস করে সে কি তার হাজবেন্ডকে ভালোবাসতো না। তখন রমিতা উল্টো দামিনীকে জিজ্ঞেস করে সে কি তার হাজবেন্ডকে ভালোবাসেনি, সুপুরুষকে যাকে সে নিজ হাতে মেরে ফেলেছে পানিতে ডুবিয়ে। এখানে আমরা বুঝতে পারি এই গল্পের শুরুতে যে কঙ্কালটা পাওয়া গিয়েছিল সেটা আর কারো না, দামিনীর হাজবেন্ড সুপুরুষের। দামিনী বলে তুমি এটা কিভাবে জানলে? জলপরি জানিয়েছে। তারা কয়জন? তারা একজন নাকি দুইজন? তারা কি কোনো অর্গানাইজেশন চালায়? রমিতা এগুলো কোনো কিছুরই অ্যান্সার দেয় না। আর সে দামিনীকে জিজ্ঞেস করে সুপুরুষ কি চিনতে পেরেছিল দামিনীকে? চিনতে পারিনি। দামিনী বলে ওটা আমি ছিলাম না। কিন্তু রমিতা বারবার বলে ওটা তুমিই ছিলে। দামিনী বলে না, এগুলো সব মিথ্যা। এরপর সে চিৎকার করে সেখান থেকে চলে যায়, আর রমিতা তখন অস্বাভাবিকভাবে হাসতে থাকে। এরপর দামিনী বাসায় আসে। সে খুবই স্ট্রেসড ছিল, এজন্য সে এক জায়গায় বসে তার সুপুরুষের সাথে কাটানো স্মৃতিগুলোই মনে করতে থাকে। তখনই দামিনীর কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। সে জানতে পারে সেখানে লকআপে থাকা সবগুলো সাইকো বউ উধাও হয়ে গেছে। তখন দামিনী জিজ্ঞেস করে যখন তারা উধাও হয়ে গেছে তখন তারা কোথায় ছিল। এরপরে দৃশ্য কয়েক ঘন্টা ব্যাকে যায়। আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে সবাই যে যার কাজ করছিল। তখন হঠাৎ করেই একটা মেয়ে আসে আর সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক ওই সময়ই সব সাইকো বউগুলোও উধাও হয়ে যায়। দামিনী যখন পুলিশ স্টেশনে আসে তখন সে সেখানে শুধু একটা মুরগি দেখতে পায়। দামিনী মুরগিটাকে বলে সব তুই জানিস সব। এরপর দৃশ্য ব্যাকে যায় যখন দামিনীর হাজবেন্ড সুপুরুষ বেঁচে ছিল। সেদিন সুপুরুষ দামিনীকে অফিসে যেতে মানা করে, কারণ তার হাতে কোনো কাজ ছিল না, শুধু জামা কাপড় গোছানো আর কিছু কাপড় কাচা।
আসলে তাদের বাসায় দামিনী জব করত আর সুপুরুষ বাসায় বসে ঘরের সব কাজ গোছাতো। তবে সেদিন তো দামিনীর অফিসে যেতে হতো, তাই সে তার ফাইল গোছাতে থাকে। কিন্তু আজকে সুপুরুষ তাকে কিছুতেই যেতে দিবে না, তাই সে তার চোখ বন্ধ করে দেয় আর ঘরের চারিদিকে লুকাতে থাকে। তখনই তার সামনে কেউ একজন এসে দাঁড়ায়। সে তাকে সুপুরুষ মনে করে, কিন্তু তখনই পেছন থেকে সুপুরুষ ডাক দেয়। এতে দামিনী ভয় পেয়ে যায়, কিন্তু সে সুপুরুষকে কিছুই বলে না। তো একদিন দামিনী ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কেউ একজন তাকে কল দিয়ে বলছে তার আদর খাওয়ার দিন শেষ, এখন তার হাজবেন্ডকে শেষ করতে হবে। যেটা দেখে দামিনী জলপরি জলপরি বলে ঘুমের মধ্যে কাঁপতে থাকে। তখনই তার হাজবেন্ড তাকে ঘুম থেকে ওঠায়। সে তো প্রচন্ড ভয় পেয়েছিল। এরপর একদিন দেখা যায় দামিনী আর সুপুরুষ ঘুমিয়েছিল। তখন ঠিক দামিনীর মতো দেখতে একজন তাদের বাসায় আসে আর সে সুপুরুষকে ডেকে ছাদে নিয়ে যায়। তখন সে সুপুরুষকে জানায় আজ সে একটা খেলা খেলবে আর সে সুপুরুষকে জামা বদলে আসতে বলে। সুপুরুষ যখন জামা বদলাতে যায় তখন ফেক দামিনী আসল দামিনীকে কল করে আর বলে আজকে সে সুপুরুষের সাথে একটা খেলা খেলবে আর ওকে আর কিছুক্ষণের মধ্যেই চলে যেতে হবে। যেটা শুনে দামিনী অনেক আতঙ্কিত হয়ে যায়। তখনই ফেক দামিনী কল কেটে দেয়। আসলে এটা দামিনী না, এটা ছিল জলপরি জুলেখা। তো এরপরই সুপুরুষ সেখানে আসে আর আমরা দেখি সুপুরুষ ওই কঙ্কালটার মতো চশমা, আন্ডারওয়্যার আর ঘড়ি পরেছিল। এরপর নকল দামিনী তাকে বলে তারা আজকে একটা মজার খেলা খেলবে। সে উপরে থাকা পানির ট্যাঙ্কিতে ঝাঁপ দিবে আর পরদিন সকালে এসে দামিনীর সাথে সমুদ্রের মাঝে থাকবে। সুপুরুষ তো এটা শুনে অনেক রোমান্টিক দৃশ্য মনে করতে থাকে যে দামিনীর সাথে সে সমুদ্রে কত সুন্দর সময় কাটাবে। কিন্তু এরপরই সুপুরুষ তাকে বলে যে তার না একটু ভয় করছে। তখন দামিনী বলে সে তার জন্য এখানেই অপেক্ষা করবে, সে যেন ভয় না পায়। এরপর সুপুরুষ পানির ট্যাঙ্কির ভেতর ঢুকে যায় আর এটা ছিল সেই ট্যাঙ্কিটা যেটাতে এই গল্পের শুরুতে আমরা পুলিশদের একটা কঙ্কাল পেতে দেখেছিলাম। আসলে এই কঙ্কালটা সুপুরুষেরই ছিল। এদিকে আমরা দেখি ঘরের মধ্যে দামিনীর সাথেও অস্বাভাবিক জিনিসপত্র হচ্ছে। বাতাসে তার ঘরের সবকিছু পড়ে ভেঙে যাচ্ছে আর পেছনে জলপরির ছায়া দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাই সাইকো বউদের হাজবেন্ড পুলিশ স্টেশনে এসেছে। তারা তাদের বউদের ফেরত নিয়ে যেতে চায়। দামিনী তখন তাদেরকে বলে এটা কি পুলিশ স্টেশন নাকি ব্যাংক যে দিয়ে গেলে আর নিয়ে গেলে? তখন হরিমতির হাজবেন্ড বলে ফেরত নিব কি করে, আমাদের বউরা তো হাওয়া হয়ে গিয়েছে। এতে দামিনী তাকে জিজ্ঞেস করে সে কিভাবে জানলো যে সবার বউরা উধাও হয়ে গেছে, কারণ এই খবর তো পুলিশ স্টেশনের বাইরে পর্যন্ত এখনো যায়নি। তখন তারা বলে তারা পুলিশ স্টেশনে এসে দেখেছে তাদের বউরা কোথাও নেই, তারা হারিয়ে গেছে নাকি তাদের গুম করে দেয়া হয়েছে, তারা সবাই সেটা জানতে চায়। এরপর তারা সবাই বলে তাদের বউকে ছাড়া তাদের সময় কাটছে না, তারা তাদের বউকে ফেরত চায়। তখন দামিনী বলে এই লোকগুলোই না সেই লোকগুলো যারা তাদের বউয়ের নামে কমপ্লেন করতে এসেছিল, তাহলে এখন তারা কেন তাদের বউকে খুঁজছে? এরপর দামিনী বলে তাদের বউদেরকে জলপরি নিয়ে গেছে, পারলে তারা খুঁজে নিক। তখন সবগুলো হাজবেন্ড সেখান থেকে যাওয়ার পর দামিনী পুলিশ স্টেশনের সব লোকদের বলে জায়গায় জায়গায় লোক পাঠাও, তারা কোন পথ দিয়ে কোথায় গেছে সেটা জানতে হবে, তাদের খুঁজতে হবে, যেভাবেই হোক তাদের খুঁজে পেতে হবে। দামিনী তখন মাথায় হাত দিয়ে পুলিশ স্টেশনে বসেছিল। একটার পর একটা ফাইল আসতে থাকে, চায়ের কাপের পরিমাণ বাড়তে থাকে। তখনই পুলিশ স্টেশনে একটা পাগল আসে আর বলে বউ পালালো, বউ পালালো। দামিনী তাকে এই কথার কারণ জিজ্ঞেস করে। তখন পাগলটা দামিনীকে বলে তার ললিপপ লাগবে, ললিপপ লাগবে। এরপর পাগলটাকে একটা ললিপপ এনে দেওয়া হয়। এরপর পাগলটা তার ভাষায় দামিনীকে বোঝায় সব সাইকো বউগুলো ভাঙা বাড়িতে গেছে জলপরির কাছে, এটা বলেই সে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। পাগলটা যাওয়ার পর দামিনী পুলিশ স্টেশনের সব ইন্সপেক্টরদের বলে তার 4 ঘন্টার মধ্যে সারা শহরের ভাঙা বাড়িগুলোর লিস্ট চাই। জলপরি তার জাল সারা শহরে ফেলে দিয়েছে, এটাকে থামাতে হবে যেভাবেই হোক। এদিকে আমরা দেখি জগার ট্যাক্সিতে আজকে জয়মনির হাজবেন্ডের অফিসের বস অর্থাৎ শান্ত উঠেছে। এই শান্ত হলো সেই মহন্তা যে এলোকেশির সাথে খারাপ ব্যবহার করেছিল আগের জন্মে। তো জগা ট্যাক্সি চালাতে চালাতে মদ খাচ্ছিল। তখনই শান্ত তাকে জিজ্ঞেস করে সে মদ খাচ্ছে কেন। শান্ত তার নামে পুলিশে কেস করবে। জগা তখন শান্তকে বলে তার যা ইচ্ছা সে তাই করতে পারে, শুধু একটু চুপ থাকুক, কারণ জগা আজকে খুবই ডিপ্রেসড। শান্ত তখন জগাকে তার ডিপ্রেশনের কারণ জিজ্ঞেস করে। জগা বলে তার বউ চলে গেছে। এতে শান্ত বলে ওমা তাহলে তো ভালো, সে কাঁদছে কেন? জগা বলে সে তার বউকে অনেক ভালোবাসতো, তার শোক সে নিতে পারছে না। তো এরপর ট্যাক্সি চালাতে চালাতে হঠাৎই জগা দেখে শান্তর কোলে তার বউ মর্জিনা, তারা অনেক আনন্দ করছে। কিন্তু যখন জগা পেছনে ফেরে তখন সে দেখে সেখানে কেউ নেই। জগা এরপর আবারও ট্যাক্সি চালাতে থাকে, তবে এবারও সেম জিনিসই হয়। এরপর জগা শান্তকে তার ট্যাক্সি থেকেই নামিয়ে দেয় আর বাসায় ফিরে আসে। বাসায় এসে জগা মর্জিনার চৌবাচ্চার পাশে বসে কাঁদতে থাকে আর বারবার প্রভুর কাছে তার বউকে ফেরত পাঠানোর জন্য প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই চৌবাচ্চার মধ্য থেকে মর্জিনা তার হাত টেনে ধরে, যেটা দেখে জগা অনেক ভয় পেয়ে যায় আর সে তার বউকে সেখানে থাকতে বলে তার রুমে চলে যায়। এদিকে আমরা দেখি ইন্সপেক্টর দামিনী সারা শহর খুঁজে 40টা ভাঙা বাড়ির সন্ধান পেয়েছে। সে তারপর
পুরো ফোর্সকে লাগিয়ে দেয় এই কাজের জন্য। তখন দামিনীর ফোনে জগার কল আসে। জগা দামিনীকে বলে মৎস্যকন্যা ফিরে এসেছে। এরপর দামিনী তার ফোর্স নিয়ে জগার বাসায় চলে যায়। দামিনী মৎস্যকন্যাকে জিজ্ঞেস করে বাকি সবাই কোথায়। তখন মৎস্যকন্যা বলে তারা সবাই ভাঙা বাড়িতে জলপরীর কাছে গিয়েছে। এরপর দামিনী মৎস্যকন্যাকে ধরে জগার ট্যাক্সিতে করে জলপরীকে খোঁজার উদ্দেশ্যে বের হয়। যাওয়ার পথে মৎস্যকন্যা শান্তকে দেখে। শান্ত নদীর পাড়ে বসে একটা মেয়ের সাথে প্রেম করছিল। তখনই তার মহান্তের কথা মনে পড়ে, তাই সে ট্যাক্সি থেকে নেমে একটা ছুরি দিয়ে তাকে হত্যা করে ফেলে। এজন্য দামিনী মৎস্যকন্যাকেই গুলি করতে যায়, কিন্তু জগা তাকে আটকায় আর বলে ওকে যেতে দিন। এরপর ধীরে ধীরে মৎস্যকন্যা নদীর পানির মধ্যে বিলীন হয়ে যায়, কারণ তার বদলা নেওয়া শেষ। তার অতীতের বদলা সে নিয়েছে আর এখন তার চলে যাওয়ার সময়। এরপর দামিনী ট্যাক্সি থেকে নেমে হাঁটতে থাকে। তখন তার ফোনে একটা কল আসে, যেখানে জলপরী দামিনীকে বলে তার সময় শেষ। জলপরী তাকে সময় গুনতে বলে। তারপর দামিনী আস্তে আস্তে করে পুলিশ স্টেশনের দিকে আসে। সেখানে এসে দামিনী দেখে পুলিশ স্টেশন ভাঙা বাড়িতে পরিণত হয়েছে আর সবাই সেখানে অস্বাভাবিক আচরণ করছে। আর সেখানে রাখা একটা টিভিতে সুপুরুষ মারা যাওয়ার দিনের ঘটনা দেখানো হচ্ছে। এদিকে আবার কাকলির হাজবেন্ড সেখানে এসে দামিনীকে বলে তুমি তোমার হাজবেন্ডকে মারলে দোষ নেই, আর আমার বউ আমাকে টিয়া পাখি বানাতে চাইলেই দোষ। এটা শুনে দামিনী চিৎকার করে ওঠে আর বলতে থাকে সে তার হাজবেন্ডকে মারেনি। অন্যদিক থেকে বিনোদিনী এসে দামিনীকে তার বিষ মেশানো বিস্কুট খেতে বলে। আবার দেখা যায় পুলিশ স্টেশনের অন্যদিকে চলছে কীর্তন, যেখানে হরিমতি কীর্তন করছে। অন্যদিকে জয়মণি তার ভ্যাকিউম ক্লিনার দিয়ে সবাইকে তার মধ্যে টেনে নিচ্ছে। রমিতার হাজবেন্ড আবারও একটা টিভি নিয়ে বসে আছে, যেখানে রমিতাকে দেখানো হচ্ছে। তার পাশে দেয়ালে বড় বড় অক্ষরে লেখা দামিনী, যেটা দেখে দামিনীর মনে পড়ে যে এটা সুপুরুষের হাতের লেখা। এরপর দামিনী কিছু দূর এগোতেই দেখে এলোকেশীকে শান্ত ধরে নিয়ে যাচ্ছে, আর তার কিছুক্ষণ পর আবারও এলোকেশীর হাজবেন্ড তাকে মারতে আসছে। আসলে এগুলো সবই ছিল জলপরীর মায়া, যেটা সে দামিনীকে দেখাচ্ছিল। এসব দেখে দামিনী অনেক ভয় পেয়ে যায়। এরপর দামিনী শুনতে পায় সুপুরুষ তাকে ডাকছে। দামিনীও তখন সুপুরুষের আওয়াজ ফলো করতে করতে সামনে আগায় আর দেখে তার সামনে তো সুপুরুষ দাঁড়িয়ে আছে। সুপুরুষ তখন দামিনীকে বলে সে আবারও ফিরে আসবে দামিনীকে শেষ করার জন্য, ঠিক সেভাবেই যেভাবে দামিনী তাকে ওই পানির ট্যাঙ্কের মধ্যে ডুবিয়ে মেরেছিল। কিন্তু দামিনী সুপুরুষকে বলে সে তাকে মারেনি, তাকে মেরেছে জলপরী। কিন্তু সুপুরুষ তার কোনো কথাই শোনে না আর হঠাৎই একটা কঙ্কালে পরিণত হয়ে যায়, যেটা দেখে দামিনী অনেক ভয় পেয়ে যায়। আর কিছু সময় পর দামিনীর সামনে আসে সেই জলপরী। সে দামিনীর সামনে তার বড় পাখা নাড়াতে থাকে আর মুহূর্তের মধ্যেই হাওয়ায় মিশে যায়। এই সব কিছু দেখে দামিনী খুবই অবাক হয়ে যায় যে এসব তার সাথে কি হচ্ছে, আর সে যা দেখছে এইসব কি। যাই হোক, এরপর দামিনী পুলিশ স্টেশন থেকে দ্রুত বেরিয়ে আসে আর তখন দেখে জলপরী সেখানেই দাঁড়িয়ে আছে। তখন দামিনী জলপরীকে বলতে থাকে সে তার থেকে তার সুপুরুষকে কেড়ে নিয়েছে, তাকে দামিনী ছাড়বে না। তো এরপরই দেখা যায় জলপরী গায়েব হয়ে যায় আর এখানেই এই গল্পটার সমাপ্তি ঘটে। কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন থেকে গিয়েছে যে এই জলপরীটা আসলে কে, আর সে কেনই বা এমন করছে দামিনীর সাথে, কি চায় সে দামিনীর কাছ থেকে। এই সবই হয়তো আমরা এই গল্পের কোনো নতুন সিজন আসলে সেখানেই জানতে পারবো। তবে এর পরের সিজন কবে আসবে তা এখনো বলা যাচ্ছে না, কিন্তু যখনই আসবে আমি সেটা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, তো এই তো ছিল আজকের গল্প। তো এই অদ্ভুত সাইকো বউদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।